রাশিয়ার একেবারে শীর্ষ পদস্থ ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকা রাজনৈতিকভাবে সক্রিয় শেখ হাসিনা, এবং যাকে কিনা ভারত রাজনৈতিক আশ্রয়ে রেখে শুধুমাত্র যে নিরাপদ রেখেছে তাই নয়, একেবারে পূর্ণাঙ্গভাবে দেশে বিদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সুযোগ দিচ্ছে এবং উৎসাহ দিচ্ছে, তিনি যে কি করে বসতে পারেন এবং তিনি যে রাজনীতিতে প্রত্যাবর্তন করবেনই এবং আওয়ামী লীগের মতো দলকে যে ঠেকিয়ে রাখা যাবে না, এটুকু বুঝতে অন্তত বিএনপির বর্ষিয়ান নেতাদের কোনো অসুবিধা হচ্ছে না। নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের মধ্যে দেশে ফিরবেন এবং ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরবেন। দলীয় ফোরামে একথা জানিয়ে দেওয়ার পর এবং সংবাদ মাধ্যমে সেটা জানান দেওয়ার পর বিএনপির ভেতরে এই আলোচনাটা ক্রমাগত বাড়ছে যে শেখ হাসিনাকে এই অবস্থায় সত্যি তারা আটকে রাখতে পারবেন কিনা ভারতে, কারণ ভারত সরকারের সঙ্গে আলোচনা ব্যতি রেখে শেখ হাসিনা এমন একটা ঘোষণা দিয়ে দিয়েছেন, বিএনপির অনেক বর্ষিয়ান নেতাই সেটা বিশ্বাস করতে পারছেন না। মানে বিএনপি বুঝতে চাইছে যে শেখ হাসিনা ঠিক কি প্রস্তুতির প্রেক্ষিতে এবং কোন শক্তিকে মাথায় রেখে এমন একটা ঘোষণা দিয়ে বসতে পারলেন যখন তার দল নিষিদ্ধ। ঈদের পর থেকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো সারা দেশে প্রতিদিন 10টা মিছিলের লক্ষ্য নিয়ে এগুচ্ছে এবং সরকার দেখছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপি, ছাত্রদল, যুব দল, এনসিপি, জামাতে ইসলামী, ছাত্র শিবির, মানে রাজনৈতিক উপস্থিতি তাদের থাকবার পরেও এবং এ তরফে হুমকি থাকবার পরেও সেই 10টা মিছিল সারা দেশে কিছুতেই ঠেকাতে পারছে না সরকার। এরপর বিএনপির ভেতরে সবচেয়ে বড় অস্বস্তিটা তৈরি হয়েছে এই নিয়ে যে সত্যি কি তারা যদি শেখ হাসিনা আগস্টে ট্রাভেল পাসের আবেদন করে বসেন তাহলে কোন আইনে তারা ঠেকাবে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সরকার ট্রাভেল পাস দেবে না, সরকার ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে সে অপেক্ষায় আছে, কিন্তু সরকার জানে যে একদিকে যেমন তারা ভারতকে এখনো আনুষ্ঠানিক নিয়ম মেনে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে কোনো চিঠি পাঠায়নি আইনি কাগজপত্র সহ, অন্যদিকে জানে ভারত সরকার শেখ হাসিনাকে কিছুতেই মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে প্রত্যর্পণ করবে না, কারণ সেটা আন্তর্জাতিক আইনের বিরোধী হবে, বিশেষভাবে মামলাগুলো যখন রাজনৈতিক। তাহলে এই যে শেখ হাসিনা ভারতে বসে ভারত সরকারের সর্বোচ্চ আতিথেয়তায় থেকে ঘোষণা দিয়ে ফেলেছেন এবং ভারতের সংবাদ মাধ্যমে বলে বসেছেন যে তার দেশে ফেরাটা বাংলাদেশ সরকার কিংবা ভারত সরকার কারো সিদ্ধান্তের উপর নির্ভর করে না, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি দেশে ফিরবেন, আর দলীয় নেতাকর্মীকে জানিয়ে দিয়েছেন যে তিনি 6 মাসের মধ্যে ফিরবেন। এখন বিএনপির বর্ষিয়ান নেতাদের উদ্বেগের বিষয়টা হচ্ছে এর পেছনে আসলে ভারত সরকারের সমর্থন আছে কিনা, মানে তারাও কি শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছেন যে শেখ হাসিনা ফাঁসির রায় মাথায় নিয়ে বাংলাদেশে চলে আসুন এবং নিজে যদি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তিনি দেশে ফিরতে পারেন তিনি দেশে চলে যান। কিন্তু শেখ হাসিনা যে দেশে ফিরবেন সেটা নিশ্চিতভাবে তিনি ভারত সরকারকে জানিয়েছেন, সেটা আওয়ামী লীগের শীর্ষ বিভিন্ন নেতৃবৃন্দ যাদের সঙ্গে তার নিয়মিত আলাপ হয় তাদের বরাতেও জানা যায়। কিন্তু ভারত সরকারের এখানে ভূমিকাটা কি সেটা যেহেতু বিএনপি বুঝতে পারছে না, বিএনপির অস্বস্তি ক্রমাগত বাড়ছে, কারণ শেখ হাসিনার এই যে ঘোষণাটা সেটা এমন একটা সময় এলো যখন সবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যাকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ট্রাম্পের পরে সবচেয়ে প্রভাবশালী ক্ষমতাশালী বলা হয়, সেই মার্কো রুবিও ভারত সফর করে গেলেন ভারতের সঙ্গে সম্পর্কটা চাঙ্গা করতে, ভারত যাতে ভেবে না বসে যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত মাখামাখি করছে। তো ওই সফরে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভারতই যে তাদের সবচেয়ে বড় ভরসা
সেটা আবারও যেমন ঘোষণা দিয়েছেন মার্কো রুবিও এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে, তেমনি ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভি সহ বিভিন্ন জায়গায় সুস্পষ্টভাবে লেখা হয়েছে যে এবারের আঞ্চলিক নিরাপত্তার আলাপে ভারতের পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবেই শুধু পাকিস্তান বা চীন প্রসঙ্গে নয়, বাংলাদেশ প্রসঙ্গেও আলাপ হবে। এমনকি মার্কো রুবিও যে বিজেপির সদ্য জয়লাভ করা পশ্চিমবঙ্গ থেকে, মানে বাংলাদেশের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ থেকে তার সফরটা শুরু করেছিলেন, সেটাকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করেছিল ভারতের সংবাদ মাধ্যম। কাজেই বাংলাদেশ সরকার এবং বিএনপি দলের ভেতর, মানে বিএনপির অভিজ্ঞ বর্ষিয়ান নেতাদের ভেতর এই নিয়ে শঙ্কা বাড়ছে যে তারেক রহমান ঠিক যেভাবে ভারতের সঙ্গে সম্পর্কটা ডিল করছেন, সেভাবে বা ভারতের সঙ্গে যেসব কথা দিয়ে তিনি দেশে এসেছিলেন সেগুলো না রেখে যে তিনি সরকারের 6 মাস পার করে ফেলবেন ভাবছেন, তার লন্ডন থেকে আগত উপদেষ্টাদের পরামর্শে, মানে একদল তরুণ উপদেষ্টা লন্ডন থেকে তারেক রহমান নিয়ে এসেছেন, যারা ঠিক 2001 সালের সরকারের মতোই এ দফাতেও সরকারের ভেতর একটা প্যারালাল সরকার তৈরি করেছেন। মানে তারাই সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছেন, তারাই পররাষ্ট্র মন্ত্রণালয়টাও কিন্তু চালাচ্ছেন। শুধু তো খলিলুর রহমান নন, খলিলুর রহমান তো একটা বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসা লোক বটেই, এবং নিশ্চিতভাবেই অ্যাসাইনমেন্ট নিয়ে ইউনূস সরকারের পর তারেক রহমান সরকারে ঢুকেছেন। তারেক রহমান তার সঙ্গে জুড়ে দিয়েছেন লন্ডন থেকে উড়িয়ে আনা হুমায়ুন কবিরকে, যিনিও ওই যে তারেক রহমানের বিশ্বস্ত ঘনিষ্ঠ লন্ডন বান্ধবদের একজন। কাজেই এ অবস্থায় তারেক রহমান যেমন ভাবছেন যে তিনি ভারতকে বুঝিয়ে সুঝিয়ে ভারত আমেরিকাকে এক জায়গায় এনে দেশে এসেছেন বটে, কিন্তু দেশে এসে তিনি আর কিছুতেই কোনো কথাই রাখবেন না, সেটা শেষ পর্যন্ত তারেক রহমান সরকারকে শক্ত অবস্থায় থাকতে দেবে কিনা সেটা নিয়ে যেমন বিএনপির বর্ষিয়ান নেতারা চিন্তিত। যার একটা মানে মোক্ষম উদাহরণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হঠাৎ বলে বসা যে বিএনপি চায় যে তারা সকল রাজনৈতিক দলকে কথা বলার সুযোগ দেবে এবং তারপর জনগণ বেছে নেবে কাকে ভোট দেবে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুঝতে পারছেন, এবং তার বয়সী যে নেতৃবৃন্দ, ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ধরেন আব্দুল আওয়াল মিন্টু, এরা প্রত্যেকে আওয়ামী লীগ আমলে ব্যবসা বাণিজ্য করেছেন, শিল্প প্রতিষ্ঠান চালিয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্য আরো বিকাশ লাভ করেছে। আওয়ামী লীগ তাদের ব্যবসা বাণিজ্য সাধারণ জীবনযাপনে কোনো বাধা সৃষ্টি করে নাই। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহুবার জেলে গেছেন বটে, কিন্তু জেলে গেছেন আবার জামিনে মুক্ত হয়েছেন এবং বাংলাদেশ জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে গেছেন। কাজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে বলছেন যে সকলকে নিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করতে চান, কারণ তিনি বিপদে পড়েছেন, তাকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এখন তিনি এটা খুব ভালো বোঝেন। এই যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনটা করলে একদিকে যেমন সারা বাংলাদেশে জামায়াতে ইসলামী শেষ পর্যন্ত ক্ষমতায় আসবে স্থানীয় নির্বাচনে, মানে গতকালকে বাংলাদেশের পত্রিকা কালবেলা খবর করেছে যে বিএনপির তৃণমূল হাইকমান্ডের কথা একেবারেই শুনছে না। তো এরকম ছত্রভঙ্গ তৃণমূল নিয়ে যে মানে নির্বাচন, স্থানীয় নির্বাচন জেতা যাবে না, এটা যেমন মির্জা ফখরুলরা বোঝেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মঈন খান, খন্দকার মোশাররফ, মানে যে কজন এখনো বিএনপির স্থায়ী কমিটিতে আছেন বর্ষিয়ান নেতা, তারা যেমন বোঝেন, তেমনি তারা বোঝেন এই যে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন এবং আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞাটা যদি চালিয়ে যান তারা, তাহলে তারাও তোফায়েল আহমেদের মতোই তাদেরও দশা হবে, তারাও সংসদ ভবনে জানাজা পাবেন না। তাদের আসলে অনেকের, বিএনপির এক নেতা তো একবার বলেই বসেছিলেন, তাদের অনেকের ভেতরে আশঙ্কা যে তখন কবরের মাটি তারা আর বাংলাদেশে পাবেন কিনা, কারণ তারা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বোঝেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। 17 বছর পরে দেশে ফিরে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে ভারত, চীন, রাশিয়ার একেবারে শীর্ষ পদস্থ ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকা রাজনৈতিকভাবে সক্রিয় শেখ হাসিনা, এবং যাকে কিনা ভারত রাজনৈতিক আশ্রয়ে রেখে শুধুমাত্র যে নিরাপদ রেখেছে তাই নয়,
একেবারে পূর্ণাঙ্গভাবে দেশে বিদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সুযোগ দিচ্ছে এবং উৎসাহ দিচ্ছে, তিনি যে কি করে বসতে পারেন এবং তিনি যে রাজনীতিতে প্রত্যাবর্তন করবেনই এবং আওয়ামী লীগের মতো দলকে যে ঠেকিয়ে রাখা যাবে না, এটুকু বুঝতে অন্তত বিএনপির বর্ষিয়ান নেতাদের কোনো অসুবিধা হচ্ছে না। কাজেই বিএনপির ওই নেতারা রীতিমতো এখন একটা অস্বস্তিতে পড়ে গেছেন এবং আরেকটা নির্বাচন যদি করে বিএনপি 2026-এর 12ই ফেব্রুয়ারির মতো, যেই নির্বাচন মানে স্থানীয় নির্বাচন, যে নির্বাচনে আবারও তারা জামাতকে ফুলে ফেপে উঠতে দিবে, এবং এবার তো 70 সিটে জামাতকে আটকে রাখা যাবে না, সারা দেশের স্থানীয় নির্বাচনে জামাতই জয়লাভ করবে, যেভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তারা তাদের দখলে রেখেছে, ঠিক তেমনি ভাবে বিএনপি বোঝে যে এই অবস্থায় বিএনপি আসলে নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ জামায়াতে ইসলামীর যে প্রভাব তৃণমূলে তৈরি হয়েছে সেখানে বিএনপির রাজনীতি খুব শিগগিরই আওয়ামী লীগের অনুপস্থিতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। আর নিষেধাজ্ঞা মাথায় নিয়ে, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে সত্যি যদি শেখ হাসিনা ফিরে বসেন, মানে শেখ হাসিনা রাজনৈতিক ঘোষণা দিয়ে ফেলার পর কি পরিকল্পনা তার মাথায় আছে সেটা বুঝতে না পেরে যে আতঙ্কে আছে বিএনপি, যে যদি শেখ হাসিনা রাজপথে চলে আসেন বাংলাদেশে, কিংবা তিনি ট্রাভেল পাস চেয়ে বসে আছেন, সরকার দিচ্ছে না, এই যে পরিস্থিতিটা, তাতে রাজপথ যেভাবে বাংলাদেশে উত্তাল হয়ে উঠবে, সেই উত্তাল পরিস্থিতিতে বিএনপির এই যে সাজানো নির্বাচন করা সরকারের পক্ষে স্থানীয় নির্বাচনে বা স্থানীয় রাজনীতিতে জামাতের এই বিরাট প্রভাব নিয়ে কিছুতেই টিকে থাকা সম্ভব হবে না। শেখ হাসিনার আগমন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা নিয়ে যদি ঘটে, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো বিএনপির নেতারা বোঝেন যে শেষ পর্যন্ত রাজপথ জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের দখলে চলে যাবে। জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগ হয় তখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, যে সন্দেহ তারেক রহমান করেন সেটার কতটা বাস্তবতা আছে সেটা তিনিই বলতে পারবেন, কিন্তু তারেক রহমানরা করেন সেই 94 থেকে 96-এর 15ই ফেব্রুয়ারির নির্বাচনের পর খালেদা জিয়ার পতন ঘটানো পর্যন্ত আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামীর যুগপথ আন্দোলনকে মাথায় রেখে। সেটা একটা আশঙ্কা যে আওয়ামী লীগ জামায়াতে ইসলামী মিলে যায় কিনা, এমনকি স্থানীয় নির্বাচনে সেটা ঘটে কিনা, সেটা নিয়ে বিএনপির একেবারে তৃণমূল পর্যন্ত একদিকে আশঙ্কা আছে। আর অন্যদিকে যদি শেখ হাসিনার আগমন ঘটে বাংলাদেশের রাজনীতিতে নিষেধাজ্ঞা মাথায় নিয়ে, তাহলে যে মুখোমুখি সংঘাত জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের মধ্যে রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশে ঘটবে, মানে সাক্ষাৎকারে জাহাঙ্গীর কবির নানক বলছিলেন যে এটা মুক্তিযুদ্ধের চেয়ে বড় চ্যালেঞ্জিং একটা যুদ্ধে পরিণত হতে পারে। সেই যুদ্ধে বিএনপির অবস্থান কোথায়? মানে সেটা তো তখন মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তির মধ্যে সরাসরি মুখোমুখি একটা লড়াই, এবং মানে 1971 না 2024-এর লড়াই, সেই লড়াইয়ে তো বিএনপি একেবারে অপ্রাসঙ্গিক। ওই যে যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে সে কারণে সংসদে শোক প্রস্তাবও নিচ্ছি, আবার মুক্তিযুদ্ধও করছি, এই যে একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থান রাজনীতিতে, বিএনপিকে সে অবস্থান নিয়ে টিকে থাকতে তো দেয় না, সরকার থেকে ফেলে দেয় এবং নিশ্চিহ্ন করে ছাড়ে। কাজেই বিএনপি এসব হিসাব মিলিয়ে রাজনৈতিক নিষেধাজ্ঞা বরং তুলে নিয়ে ভারতকে এক রকমের শান্ত করা, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের দেশগুলোকে আশ্বস্ত করা, বিচারালয়ে জামিনের প্রক্রিয়া শুরু করা এবং রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে স্বাভাবিক করতে দিয়ে শেখ হাসিনার মতো নেত্রীকে বরং কয়েক মাস ঠেকিয়ে রাখা যায় কিনা, বা একটা সময় পর্যন্ত অন্তত এরা পরের নির্বাচনটা পর্যন্ত বাংলাদেশের বাইরে ঠেকিয়ে রাখা যায় কিনা, সেসব হিসাব মেলাচ্ছে। খলিলুর রহমান সহ তারেক রহমানের যে ঘনিষ্ঠ গ্রুপ, সেই গ্রুপটার সুবিধা হচ্ছে এরা প্রত্যেকেই, মানে তারেক রহমান সহ প্রত্যেকেই সময় মতো আবারও বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারেন। কিন্তু বিএনপির ওই বর্ষিয়ান নেতাদের বিপদের জায়গা হচ্ছে তাদের জন্য যেমন মানে আওয়ামী
আওয়ামী লীগের মিত্র ভারত আছে, আওয়ামী লীগ সংকটে পড়েছে, আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতে গেছে, তাদের জন্য যেমন সেই যাওয়ার কোনো জায়গা নাই, তাদের নেতা কর্মীদের জন্য বিপদের মুখে কিংবা মৃত্যু ভয়ের মুখে, ঠিক তেমনি ভাবে তাদের জন্য তারেক রহমান, খলিলুর রহমানদের মতো কোনো দেশ স্থির করা নাই কোথায় তারা রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেলেই চলে যেতে পারবেন। এবং এসব নেতাদের সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে এই, শুধু যে আওয়ামী লীগ ফিরে এলে এ ঘটনা ঘটবে, মানে আওয়ামী লীগ রাজনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে যদি সরকারের মুখোমুখি হয়ে ফিরতে বাধ্য হয় তাহলে সেটা ঘটবে তাই নয়, এমনকি যদি জামায়াতে ইসলামী ক্ষমতার কেন্দ্রে চলে আসে তাহলেও এই নেতাদের দেশত্যাগ ছাড়া কোনো উপায় থাকবে না। কাজেই বিএনপির এই বর্ষিয়ান নেতারা মনে করছেন রাজনৈতিক নিরাপত্তা, জীবন, ব্যবসা বাণিজ্যর নিরাপত্তা এবং বাংলাদেশে একটা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য বরং আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞাটা তুলে নেওয়াই ভালো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমীকরণটা বুঝতে পারছেন কিনা, মানে উপলব্ধি করতে পারছেন কিনা, তা নিয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যেই এক রকমের শঙ্কা আছে, সন্দেহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি ইংরেজিতে এটিকে বলা হয় অড, ও ডাবল ডি, অড, যার অর্থ বিব্রতকর, অসামঞ্জস্যকর, ক্ষেত্র বিশেষে অপ্রাসঙ্গিক, দেখতে অন্য সবার মতো নয়। আমরা বলি না অড, মানে একটা ভেড়ার পাল আছে কিন্তু ভেড়ার পালের মধ্যে একটা হঠাৎ করে একটা গাধা দাঁড়িয়ে গেল, তো সেক্ষেত্রে গাধাটি হলো অড। একটি গরুর পাল আছে, বিশাল একটা গরুর পাল আছে, তার মধ্যে একটা ছাগল, ছাগলটি হলো অড। এটা মানুষ আছে, এটা বিরাট মানুষের সমারোহ আছে, তার মধ্যে হঠাৎ করে একটা গোকরা সাপ এসে গেল, অড। এরকম যে তারেক রহমান সাহেব, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, দেশের একটা সবচেয়ে বড় দল, এখন যেহেতু ক্ষমতায় যারা থাকে তারাই বড় দল, তো সেই বড় দলের যিনি প্রধান ব্যক্তি, সভাপতি, চেয়ারম্যান, এখন তিনি কি নেতা হতে পারবেন বা নেতা হয়েছেন, এ ধরনের প্রশ্ন করাটাই তো একটা নির্বুদ্ধিতা, এটা বোকা। তাহলে আমি এই নির্বোধের মতো, বোকার মতো একটা বিষয় নিয়ে কেন আলোচনা করছি, সেটা আপনাদের যদি ধৈর্য থাকে, শুনতে ইচ্ছা করে, আপনারা শুনতে পারেন। আর যাদের শুনতে ইচ্ছা না করে তারা দু চারটি গালি দিয়ে চলে যেতে পারেন। প্রথমত হলো যে নেতা যিনি হবেন, দ্য লিডার, তাকে নেতা হিসাবে জন্মগ্রহণ করতে হয়। অর্থাৎ তিনি যখন জন্মগ্রহণ করেন, তার বডি, তার চাহনি, তার মানে ফিজিক্স, দৈহিক গঠন, তার রসায়ন, সব কিছুর মধ্যেই নেতৃত্বের একটা গুণাবলী, একটা আউটলুক চলে আসে। তিনি যে খুব বড় লম্বা হবেন, নট লাইক দ্যাট। তিনি যে খুব সুন্দর হবেন, নট লাইক দ্যাট। কিন্তু তার সব কিছু, মানে জন্মের পর থেকে, যেদিন থেকে জন্ম নেবেন সেদিন থেকে তার মনে হবে তিনি নেতা। যেমন চেঙ্গিস খান জন্ম নিয়েছেন, মায়ের পেট থেকে জন্ম নিলেন, তার হাত মুষ্টিবদ্ধ, হাতটা খোলা হলো, দেখা গেল যে হাতের ভিতরে রক্তপিণ্ড, মানে মায়ের পেটের জমাট বাঁধা রক্ত সে মুঠ করে ধরে আছে। সবাই মনে করলে শিশু তো সাধারণ শিশু নয়, এ বড় হয়ে অনেক কিছু হবে। আচ্ছা, আলেকজান্ডার জন্ম নিলেন, একেবারে যেদিন জন্ম নিলেন সেই দিন থেকে যেদিন রাষ্ট্র ক্ষমতা নিলেন, প্রত্যেকটা লোক ভাবলো এ একজন নেতা। জুলিয়াস সিজার একই অবস্থা। আপনি মাদুরো, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা, যার ডাক নাম মাদুরো, না ঠিক মাদুরো নয়, সরি, মাদিবা, মাদিবা, তার ডাক নাম হলো মাদিবা। তো এই মাদিবার জীবনী পড়ে দেখেন, মহাত্মা গান্ধীর জীবনী পড়ে দেখেন, পণ্ডিত জওহরলাল নেহেরুর জীবনী পড়ে দেখেন। একেবারে তার যখন জন্ম হলো 2-3 বছর বয়স, তখন থেকেই প্রকাশিত হতে থাকলো যে তিনি নেতা হবেন বা তিনি নেতা হিসেবেই জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন, ইভেন জিয়াউর রহমানের কথা চিন্তা করেন,
এই দুজন লোক মানে তারা শৈশব থেকেই ক্যাপ্টেন ছিলেন, ক্লাসের ক্যাপ্টেন ছিলেন, ভালো ছাত্র ছিলেন বা মন্দ ছাত্র ছিলেন, ফুটবল মাঠে মারামারির নেতৃত্ব দিতেন, নিজের ঘরের খাবার না খেয়ে সেই অন্যের মানুষের ঘরের যে খাবার আছে সেই খাবার পৌঁছানোর জন্য নিজে না খেয়ে আছেন, অন্যকে খাওয়াতেন আমাদের দেশে। এইভাবে নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে আমরা মাওলানা আবুল কালাম আজাদ, লি কুয়ান, ভারতের স্বাধীনতা সংগ্রামের যে সকল অগ্রগামী রয়েছে স্যার আশুতোষ মুখোপাধ্যায় থেকে শুরু করে শরৎ বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহেরু, শেরে বাংলা একে ফজলুল হক, এরকম অসংখ্য নেতার নাম আপনারা বলতে পারবেন যারা একেবারেই যেমন শেরে বাংলা ফজলুল হক, আমরা ছোটকালে কি পড়েছি, তিনি তার বাড়ির পাশের যে নদীটি সেই নদীটি ছাত্রে পার হতেন, কুমির ভরা ছিল। তিনি বই কেনার পরে 2-3 দিন পরে বইগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। বাবা জিজ্ঞেস করলো কেন ছিঁড়ে ফেলেছিল, বলে যে ওগুলো মুখস্থ হয়ে গেছে, আর এক সিট বই আনা হলো। তো তিনি বলে দিলেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মুখস্থ বলে দিলেন, এগুলো তো সত্য কথা। এখন আপনি দেখা গেল যে খ লিখতে ক লিখতে কলম ভাঙেন 33টা, খ লিখতে আপনার হাঁটু ভেঙে যায়, গ উচ্চারণ করতে আপনার গলা ভেঙে যায়, মার খেতে খেতে ছোটকালে ট্রান্সলেশন, পার্টস অফ স্পিচ মার খেতে খেতে ফেলু গদে হতে হতে আপনার জীবন শেষ হয়ে যায়। তো হঠাৎ করে আমরা আপনাকে বললাম যে ও মাই গড, ইউ আর এ বিগ দার্শনিক ফিলোসোফার, আপনার মতো কোনো জ্ঞানই নাই, আপনি যে লেখাপড়া করেননি। একটাই তো জ্ঞানের একটা প্রধান লক্ষণ। আপনি যদি আজ জ্ঞান অর্জন করতেন, লেখাপড়া করতেন, তাহলে কেউ না কেউ আপনাকে বলতে পারতো যে আমি তার শিক্ষক, আমি তাকে শিখিয়েছি। যেহেতু আপনি লেখাপড়া করেননি, এই জন্য স্বয়ং আল্লাহ হলেন আপনার শিক্ষক। কাজী হে নেতা, আপনাকে সালাম। এই ঘটনা কি আমাদের পৃথিবীতে ঘটে না? অহরহ ঘটে। তো এই যে নেতৃত্ব জন্মগ্রহণ করে, জন্মের পর থেকে সে ধীরে ধীরে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, সে অবস্থায় তিনি তার নেতৃত্বের প্রমাণ দেন শৈশব থেকে একেবারে জীবন পর্যন্ত। নেতার যে গুণাবলী, তিনি 1% নিজেকে নিয়ে চিন্তা করেন, 90% মানে 99% পৃথিবী নিয়ে, অন্য মানুষ নিয়ে, দেশ জাতি নিয়ে চিন্তা করেন। তিনি উপার্জন করেন, নিজে খান 1%, 99% অন্য মানুষকে খাওয়ান। নেতা কখনো অন্যেরটা খায় না, নেতা অন্যকে খাওয়ায়। এই হলো নেতার স্বাভাবিক বৈশিষ্ট্য। তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেব, তার যারা ক্লাসমেট, তার যারা বাল্যবন্ধু, তার যারা সহকর্মী, তারা তার শৈশবের এই বিষয়গুলো সম্পর্কে সাক্ষ্য দেবেন। যৌবনে বা বর্তমানে এখন আমরা তাকে যে অবস্থায় দেখছি, আমরা তো সবাই তাকে দেখছি প্রধানমন্ত্রী হিসেবে, তাকে দেখছি বিএনপি সভাপতি হিসেবে, তো তিনি তো নেতা হয়েই আছেন। তো এটা নিয়ে আমাদের প্রশ্ন করার কি আছে? এটা নিয়ে প্রশ্ন করছি এই কারণে যে এই শতাব্দীর সবচেয়ে সেরা, সবচেয়ে উল্লেখযোগ্য এবং সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য যে ব্যক্তি, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফিলোসফার, অ্যাজ এ স্টেটসম্যান এবং অ্যাজ এ আইকনিক ফাউন্ডার অফ এ নেশন, তিনি হলেন সিঙ্গাপুরের, আধুনিক সিঙ্গাপুরের জনক প্রতিষ্ঠাতা জনাব লি কুয়ান। তো তিনি একটা সূত্র দিয়েছেন, দুটো সূত্র দিয়েছেন। সেটা হলো নেতা কিভাবে তৈরি হয়। প্রথম সূত্রটা বলে নিই। তিনি যেটি বলেছেন যে আমাদের এই সমাজে, এই দুনিয়াতে যত মানুষ জন্ম নেয়, 99% মানুষ জন্ম নেয় এজ এ সিম্পল ম্যান, জাস্ট লাইক পটেটো, তরি তরকারির মতো। এদের জন্ম হয় শুধু মরে যাওয়ার জন্য, এরা বেঁচে থাকে শুধু খাওয়ার জন্য, আর এরা চিন্তা করে কেবলমাত্র নিজের জন্য। এটা হলো 99% লোক। আর একজন মানুষ এই বৃত্তের বাইরে গিয়ে অন্যের কথা চিন্তা করে, অন্যের জন্য কাজ করে, এবং সে চেষ্টা করে, অনেক ক্ষেত্রে সফল হয় না, কিন্তু সে চেষ্টা করে মানুষের কল্যাণের জন্য। এই যে 1%, সে হলো জন্মগতভাবে নেতৃত্বের গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে। তো 100 জনের মধ্যে 99 জন সাধারণ মানুষ, একজন নেতৃত্বের গুণাবলী আছে। এই যাদের 100 জন আছে, এদের মধ্যে কর্মজীবনে সফল হয় একজন। মানে ধরুন 10,000-এর মধ্যে 100 × 100, 10,000 মানুষের মধ্যে একজন
নেতৃত্বের গুণাবলী আছে কিন্তু জীবনে সফল হয়ে গেল, সে মেম্বার হলো, চেয়ারম্যান হলো, সিভিল সার্ভিসে গেল, মিলিটারি সার্ভিসে গেল, প্রমোশন পেল, ইউনিট কমান্ডার হলো, অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলো। তো এইভাবে যদি 18 কোটি মানুষের মধ্যে 10,000 দিয়ে ভাগবেন, এই কজন মানুষ নেতৃত্বের গুণাবলীর সম্পন্ন মানুষ, আপনি জীবনে সফল হয়েছেন। এরপর যদি সার্থক ধরেন, যে সত্যিকার অর্থে তিনি নেতা হয়েছেন, সফল হয়েছেন, জনগণের প্রশংসা পেয়েছেন, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে এবং সুন্দরভাবে মান সম্মান সহকারে মরে গেছেন, আনটিল হিজ ডেথ কাউকে সফল বলা যাচ্ছে না, সার্থক বলা যাচ্ছে না। এদের সংখ্যা 1 in a million, মানে প্রতি 10 লাখে একজন। তাই যদি হয় তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 180 জন মানুষ, তারা কেউ হয়তো ধর্মীয় সেক্টরে, কেউ রাজনীতিতে, কেউ অন্য জায়গাতে, এরকম সফল সার্থক নেতা। তো বুঝতে পারেন যে এটা হলো লি কুয়ানের প্রথম থিওরি। যে থিওরিটি নিয়ে আমি আলোচনা করব এখন তারেক রহমান সাহেব সম্পর্কে, সেটা লি কুয়ানের দ্বিতীয় থিওরি। সেটা হলো যে তিনি কখনো নেতা হবেন না, তিনি কখনো নেতা নন। যিনি জনগণের জন্য চিন্তিত, মানে জনগণের খুশির জন্য, জনগণের বাহবা পাওয়ার জন্য, জনগণ তালি দিবে, জনগণ প্রশংসা করবে, এই জন্য তিনি কাজ করেন। তিনি কখনো নেতা নন। ইন্টারনেটে দেখতে পারেন, এটা উনি বলেছেন। দ্বিতীয়ত হলো যে জনগণ নেতাকে মোটিভেট করে, জনগণ নেতাকে বাধ্য করে, এবং জনগণের যে চাহিদা, হুকুম, তাদের প্রেশার, তাদের মব ইত্যাদি কারণে যখন নেতা তার সিদ্ধান্ত পরিবর্তন করে বা নেতা তার সিদ্ধান্ত গ্রহণ করে, সেই নেতা কখনো জীবনে সফল হতে পারে না, সার্থক তো দূরের কথা, কখনই সফল হতে পারে না। নেতা হলেন তিনি যিনি এমন সিদ্ধান্ত নেবেন যেটা মানুষের মনোমস্তিষ্কে ঢুকবে না, প্রত্যেকটা মানুষ সারপ্রাইজ হয়ে যাবে, অবাক হয়ে যাবে যে এটা কি করে সম্ভব, এটা হবেই না, এটা ইম্পসিবল। নেতা সেটা জিত করবেন এবং সেটা তিনি করে দেখাবেন সমস্ত স্রোতের বিপরীতে গিয়ে। 1 বছর পরে, 1.5 বছর পরে, 2 বছর পরে নেতা বুঝবে যে, মানে জনগণ বুঝবে যে নেতা সঠিক, আমরাই মানে যেটা বুঝতে পারিনি। এর অর্থ যে নেতা বেশিরভাগ ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেয়, এগুলো সাধারণ মানুষের দৃষ্টিতে অবাস্তব, সাধারণ মানুষের দৃষ্টিতে অসম্ভব এবং সাধারণ মানুষের কাছে অজনপ্রিয়, কেউ তালি বাজাবে না। নেতা সেই স্রোতের বিরুদ্ধে গিয়ে তিনি সেই সিদ্ধান্ত নিয়ে সফল হবেন প্রথমে, এরপর জনগণ তাকে স্মরণ করবে, সার্থক হবে। আজ যদি আপনি লি কুয়ানের কথা চিন্তা করেন, আজ যদি আপনি নরেন্দ্র মোদীর কথা চিন্তা করেন, আজ যদি আপনি মাহাথির মোহাম্মদের কথা চিন্তা করেন, মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার জনক, ইভেন দেং জিয়াওপিং চীনের, এবং বর্তমান যে শি জিনপিং তিনি, এবং আপনি যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কথা চিন্তা করেন, এবং এই যে আয়াতুল্লাহ আলী খামেনি যিনি মারা গেলেন, ইরানের ধর্মীয় নেতা, তাদের প্রতিটি সিদ্ধান্ত ছিল আপাত দৃষ্টিতে জনবিরুদ্ধ। কেউ কেউ বলছেন এটা দেশদ্রোহী, কেউ কেউ বলেছেন এরা কাফের, কেউ কেউ বলেছেন যে এরা মুনাফেক, কেউ কেউ বলছেন এরা দেশটাকে শেষ করে দিয়েছে। কিন্তু প্রায় প্রতিটি মানুষ জীবন সাহানিয়ে এসে মানুষের সার্থকতা লাভ করেছে, এবং এই কথাটাই লি কুয়ান বলার চেষ্টা করেছেন। তো লি কুয়ান যে কথাগুলো বলেছেন, আবার একই কথা মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডমে, বিখ্যাত বইতে তার। তিনি বলেছেন যে একজন নেতার জীবনে দুটো সুযোগ আসে, দুটো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। একটি পরিবেশ হলো নেতা জনগণের কথা মতো চলে, আর জনগণের কথা মতো যখন নেতা চলে তখন সেই রাষ্ট্রে, সেই রাজ্যে কখনো উন্নয়ন হয় না এবং কল্যাণ আসে না। আরেকটি ব্যাপার হলো নেতা জনগণকে বাধ্য করে,
তার হুকুম মানতে। এই যে সিদ্ধান্ত নিতে যে নেতা সফল হন, তিনি সার্থকতা লাভ করেন। আবার লি কুয়ানে ফিরে আসি, বক্তব্য দীর্ঘায়িত করব না। লি কুয়ান বলেছেন যে কোনো অবস্থাতে, যে কোনো পর্যায়ে যদি জনগণের ট্রলের শিকার হন নেতাকে নিয়ে যদি মানুষ ঠাট্টা করে, মস্কারা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে এবং মনে করে যে নেতা তার চেয়ে কম বুঝে, নেতা তার চেয়ে কম শিক্ষিত, নেতা তার চেয়ে দুর্বল, নেতাকে নিয়ে মকারি, ইংরেজিতে উনি শব্দটা ব্যবহার করেছেন যে নেতাকে নিয়ে যারা মকারি করে, মক করে, ঠাট্টা মস্কারা করে, এই নেতা জীবনে কখনো সফল হতে পারে না। কখনো তার ঘরের ভেতরে, কিচেন ক্যাবিনেটে, রাষ্ট্র পরিচালনায় তার কমান্ড প্রতিষ্ঠিত হয় না। সে কখনো কোথাও কমান্ড প্রতিষ্ঠিত করতে পারে না, লি কুয়ানের বক্তব্য। তো এই বিষয়গুলো জাস্ট আমি ইতিহাস থেকে, পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখন আপনারাই সিদ্ধান্ত নেন। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার মধ্যে নেতৃত্বের যে গুণাবলীগুলো কোন পর্যায়ে আছে, তিনি কতটা সফল হবেন বা তিনি কতটা সফলতার সঙ্গে দেশ চালাচ্ছেন, আগামী দিনে আমাদের এই দেশ জাতি তার